মানুষের জীব নাকি অনেকটা ছুরির মতো, ক্ষুরোধার বাক্যবাণে যে কাউকে রক্তাক্ত করতে পারে। কিন্তু ছুরির কাজ তো শুধু রক্ত ঝরানো নয়। দেখুন না, আপনাদের গল্প বলছি, এও তো এক ধরনের আপনাদের মনের উপর ছুরি চালানো, তাই না? আপনারা জানেন খারাপ কিছু হবে, তাও কান পেতে আছে। আসলে ছুরি হোক বা জীব, ক্ষুরোধার তীক্ষ্ণ জিনিসের প্রতি স্বাভাবিক একটা আগ্রহ আছে মানুষের। মাটিতে ব্লেড পড়ে থাকলেই দেখতে ইচ্ছা করে তাতে ধার আছে কিনা, কাঁচি হাতে ফেলে ইচ্ছা করে কাগজের উপর চালাতে। এ এক অদ্ভুত হাতছানি। তবে আমাদের আজকের গল্পে যে জীবের কথা আছে সে কিন্তু কোনো কথাবার্তা বলে না, শুধু কিছু সময় অন্তর সে নিজে থেকেই বেরিয়ে আসে মুখের বাইরে। কি বলছেন? সাপের গল্প? আগে না 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 না, ঠিক সাপ নয়, তবে এখনই বলে দিয়ে সব মাটি করবো নাকি? শুনতে থাকুন মিডনাইট হরর স্টেশনে আজকের গল্প, জীব। ঘরের দরজা ঠেলে ভিতরে ঢুকতেই একটা বিশ্রী গন্ধ নাকে এলো আমার, অনেকটা তারপিন তেলের মতো গন্ধ। সেই সঙ্গে একটা বদ্ধ জমাট বাঁধা হাওয়ার ধাক্কা এসে লাগলো নাকে। পকেট থেকে রুমাল বের করতে গিয়েও আমি থেমে গেলাম। এ ঘরে এই কদিনে বেশ কয়েকবার আসতে হবে আমাকে, সহ্য শক্তি বাড়ুক না হয়। আমার ঠিক পিছনেই ঘরে ঢুকেছেন হরিকাকা। তার গোটা মুখ জুড়ে অশ্রুরেখা ছড়িয়ে গেছে, নাকের দুপাশ ফুলে উঠছে বারবার। ঘরে ঢুকেই মেয়ের শরীরের কাছে এগিয়ে গেলেন তিনি, ঝুঁকে পড়েছেন তার স্থির মুখের উপর। মেয়েটাকে এক নজর দেখলে বোঝার উপায় নেই যে সে বেঁচে আছে। বুকের স্পন্দন প্রায় চোখে পড়ে না। কয়েক মিনিট এক টানা খেয়াল করলে মনে হয় গ্লাসের জলে ধাক্কা খাওয়ার মতো একবার করে কেঁপে উঠছে বুকটা। মেয়েটার নাম নীলমণি, ডাকনাম নীলা। হরিকাকার ওই একটিমাত্র মেয়ে। এর আগে তাকে বার দুয়েক দেখেছি আমি। নির্বিবাদী ফুটফুটে বছর দশেকের একটা মেয়ে। আমি তার দিকে এগিয়ে গেলাম। ভোর থেকে এরকম করছে। ধরা গলায় কিছু একটা বলার চেষ্টা করলেন কাকা। আমি বুঝতে পারলাম না। এগিয়ে গিয়ে নীলমণির কপালে একটা হাত রাখলাম। গায়ে জ্বর নেই, বরঞ্চ স্বাভাবিকের থেকে বেশ কিছুটা ঠান্ডা শরীর। সকাল থেকে একবারও চোখ খোলেনি। নিজেকে একটু সামলে নিলেন হরি কাকা, তারপর বললেন, খোলেনি বাবু, শ্বাস প্রশ্বাসও চলছে না। আমি তো ভেবেছিলাম মেয়ে আমার মরেই গেছে। কেবল ওইটুকু বলতে হরিকাকা ঠিক কি বুঝিয়েছে সেটা নীলমণির মুখের দিকে তাকাতেই বুঝতে পারলাম। মেয়েটার মুখের চামড়া অস্বাভাবিক রকম ফোলা, কোনো অভিব্যক্তির চিহ্ন নেই সেখানে। শুধু দুটো ঠোঁটের ফাঁক থেকে বেরিয়ে এসেছে জিভের সামনের দিকটা। ওইটুকুই ভরসা বাবু, মরা মানুষ তো জিভ বের করতে পারে না। গোলাপি জিভের উপরে কালচে ছোপ পড়েছে। জিভটা কি মাঝামাঝি বের করছে এইভাবে? আগে হ্যাঁ, ভোর থেকে আমি ওর দিকে চেয়ে বসে থেকেছি। না হোক 20 বার জিভ বের করেছে অমন করে। আমি মাথার মধ্যে সম্ভাবনাগুলো উল্টে পাল্টে দেখতে লাগলাম। নীলমণির রোগটা কোনো স্বাভাবিক জ্বর জ্বালা জাতীয় কিছু নয়, সেটা ওর মুখের বদলে যাওয়ার রঙই বলে দিচ্ছে। হৃদস্পন্দন ক্ষীণ হয়েছে, জীবের রং পাল্টে গেছে, তাপমাত্রা স্বাভাবিক মানুষের থেকে কয়েক ধাপ নিচে। সত্যি বলতে নিজে থেকে এতবার জীবটা না বেরিয়ে আসলে বাঁচার তেমন সম্ভাবনা আছে বলে মনেও হতো না। অবশ্য জিভের ব্যাপারটা নার্ভের গোলমালের কারণেও হতে পারে। বিছানার পাশেই কাঠের তক্তা রাখা ছিল, সেটার উপরে বসে আমি
হরি কাকার দিকে তাকালাম। কাল সারা রাত বাড়িতেই ছিল? আমার প্রশ্নটা একটু ইতস্তত করলেন হরি কাকা। মনে হলো এতক্ষণ কথাটা আমাকে ইচ্ছা করেই বলেননি তিনি। সময় নিয়ে বললেন, রাতে ছিল, ভোরের দিকে ছিল না। মাটিতে উবু হয়ে বসে নিজের কপালে একবার হাত ঘষলেন কাকা। মনে হয় অদৃষ্টকেই অভিসম্পাত দিলেন। তখন ভোর ভোরই হবে। আমার ঘুম ভেঙে গেছিল, গলাটা শুকিয়ে গেছিল, তো কুঁজো উল্টে দেখি জল নেই। মাথাটা গরম হয়ে গেল, ওকে বকাবকি করলাম, খুব চড়থাপ্পড়ও মারলাম। আসলে আমার কাছে মানুষ হয়নি তো, তাই ছোট থেকে মারধরও খুব একটা খায়নি। ঘরের কোণে বসে কাঁদছিল। তারপর রাগ করে বেরিয়ে গেল ঘর থেকে। কোথায় গেল দেখেনি? ওর মন খারাপ হলে দেখেছি পুকুরের ধারে গিয়ে বসে থাকে। তখন ভোর হয়ে এসেছে, আমিও তাই গা করিনি, আবার ঘুমিয়ে পড়লাম। বড় পুকুর তো এখান থেকে তাও 8 ঘন্টার রাস্তা। ঘুম আমার ভাঙলো ভোরের দিকে। দেখি আমার মেয়ে তখনও ফেরেনি। ভারী চিন্তা হলো, পড়ি কি মরি করে ছুটলাম। হাতি পাতি করে খুঁজলাম চারদিক, শেষে দেখি পুকুরের পাড়েই পড়ে আছে, গায়ের সব জামা ছেঁড়া। জামা ছেঁড়া? হ্যাঁ বাবু, আমি ভাবলাম যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে, কিন্তু কোলে তুলে নিয়ে দেখি জামা ছেঁড়া হলেও গায়ে কোনো আঁচড়ের দাগ নেই। পুকুরের ধারে আর কারো পায়ের ছাপও ছিল না। আর হাতের মুঠির মধ্যে কি? ওর নিজের জামারই ছেঁড়া টুকরো ধরেছিল একটা। ব্যাপারটা জটিল লাগলো আমার কাছে। কেউ যদি নদীর ধারে মেয়েটাকে আক্রমণ করে থাকে, তাহলে শরীরে কিছু ধস্তাধস্তির চিহ্ন তো থাকবেই। তাছাড়া নিজের জামার একটা টুকরো সে নিজে হাতে ধরেছিল, মানে সম্ভাবনাটা হঠাৎ করেই ফুটে উঠল মাথায়। জামাটা নীলা নিজেই ছিঁড়েছে, কিন্তু কেন? তারপর তুলে নিয়ে এলেন। উপরে নিচে মাথা নাড়লেন হরি কাকা। জিজ্ঞেস করলাম, এসে থেকেই এইভাবে পড়ে আছে? হ্যাঁ বাবু, একবারও চোখ খোলেনি, নড়েও নি। জিভটুকু না পেরোলে। ঘটনাটা অদ্ভুত, সন্দেহ নেই। যদ্দূর মনে হচ্ছে নদীর পাড়ে পা পিছলে কোনোভাবে আছাড় খায় মেয়েটা, তাতেই মাথায় চোট পেয়ে জ্ঞান হারায়। উঠে দাঁড়িয়ে তার চোখের পাতা দুদিকে ফাঁক করি আমি। মনিটা ঝাপসা হয়ে এসেছে, আলো পড়ায় কোনো হেরফের আসে না তাতে। ঠোঁট দুটো ফাঁক করতে একটা ব্যাপার চোখে পড়ে। উপরের পাটির সামনের দিকের দুটো দাঁত ভাঙা। আচ্ছা, নীলার কোনো দাঁত ভাঙা ছিল? আগে না। গলায় বা ঘাড়ে কোনো আঘাতের চিহ্ন নেই। হাত পা যেটুকু বেরিয়ে আছে তাতেও সন্দেহজনক কিছু নেই। আর একবার কপালে হাত দিয়ে দেখলাম। ডাক্তারির যন্ত্রপাতি কিছুই নিয়ে আসেনি, পরীক্ষা টরীক্ষা করে দেখার উপায় নেই। তবে মন বলছে বড় সড়ো কিছু হয়নি। বাচ্চা মেয়ে, তার উপর দুবলা শরীর। শুধু জিভের ব্যাপারটাই। মেয়েটাকে ঠিক কোথায় পড়ে থাকতে দেখেছিলেন? আগে জঙ্গলের রাস্তাটা পুকুরে যেখানে গিয়ে মিশেছে, একদম সেই খানটিতে। আমি আরও কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে বললাম, দেখুন, আমার যতদূর মনে হচ্ছে মাথায় চোট পেয়ে জ্ঞান হারিয়েছে। একটু পরেই হয়তো জ্ঞান ফিরে আসবে। ভয়ের কিছু নেই। আপনি তাড়াতাড়ি একবার শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন।
আমি জায়গাটা একটু দেখে আসি বরং। আমাকে একা যেতে দিতে রাজি হলেন না হরি কাকা। তাও মেয়ের দিকে তাকিয়ে তিনি আর আপত্তি করলেন না। হরি কাকা, আমি বা নীলমণি কেউই এখানে থাকি না। আজ বছর 30 হলো আমাদের কলকাতার বাড়িতে কাজ করছে হরি কাকা। ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে নীলমণি তার মামার বাড়িতেই বড় হয়েছে। শেষে আমার বাবাই তাকে বলেন গ্রামের জমি জমা বেচে মেয়েকে নিয়ে আমাদের বাড়িতেই থাকতে। হরি কাকা রাজি হয়ে যায়। এই অবস্থায় বাদ সাধিয়ে আমি। হরি কাকা ছোট থেকেই গ্রাম নিয়ে বিস্তর গল্প বলে এসেছে আমাকে। আমারও ছোট থেকে হরি কাকার গ্রাম সম্পর্কে একটা আগ্রহ তৈরি হয়েছে মনে। মনের কোনো এক কোনায় সেই ইচ্ছা এমন ঘাঁটি গেড়ে বসেছিল যে স্কুল কলেজ ডাক্তারি পাশ করার পরেও হরি কাকার গ্রাম দেখতে যাওয়ার ইচ্ছা আমার মন থেকে সরে যায়নি। জমি জমা বেচে দিলে হরি কাকার আর গ্রামের উপর হক থাকে না। ফলে খানিকটা আমার বায়নাতেই দিন সাথে হরি কাকার সঙ্গে এই গ্রামে কাটিয়ে যাব বলে ঠিক করি। ছোট একতলা ইটের একটা বাড়ি আছে হরি কাকা, তারই ভিতরের দিকের একটা ঘরে ঠাঁই হয়েছে আমার। সে ঘরে আলো পাখা কিছুই নেই, তবে অসুবিধা তেমন হয়নি। রাতটা ছাড়া আর বিশেষ থাকিনি ঘরে। সারাদিন কাকার সঙ্গে ঘুরে বেরিয়েছি গোটা গ্রাম। রোজ সকাল 8টা নাগাদ আমার দরজায় টোকা দিয়ে ডেকে দেন হরি কাকা। কিন্তু আজ ভোরে হঠাৎ তার হাহাকারের শব্দে ঘুম ভেঙে যায় আমার। একটু শান্ত করে বুঝতে পারি যে তার মেয়ের কিছু একটা রোগ হয়েছে, সম্ভবত ডাকাডাকিতে সাড়া দিচ্ছে না। জঙ্গলের রাস্তা পেরিয়ে কিছু দূর হাঁটতেই পুকুরের কাছে পৌঁছে গেলাম। এদিকটায় আমি আগে আসিনি। মনের ভিতরটা গুমোট না হয়ে থাকলে মনটা বেশ উদাস হয়ে যেত এতক্ষণে। জঙ্গল শেষ হবার আগেই বড় পুকুরের টলটলে জল চোখে পড়ে। সবুজে সবুজ হয়ে আছে চারদিক। কেবল পুকুরের গা ঘেঁষে সার দিয়ে দাঁড়িয়ে থাকা গাছের মাথার উপর দিয়ে পুরনো কারখানাটা চোখে পড়ছে। কারখানা বন্ধ হয়ে গেছে আজ প্রায় 6 মাস হলো। হরি কাকার মুখেই শুনেছি একসময় ভারী জমকালো চেহারা ছিল তার। আকাশ ছোঁয়া চোঙের মতো 3টে বড় বড় পিলার উঠেছিল, সেখান থেকে ধোঁয়া বেরিয়ে আসতো সারাদিন। সন্ধ্যে থেকে রাত পর্যন্ত ঘটঘটাং করে এক টানা শব্দ, যেন মাটির তলায় একটা অতিকায় চাকা ধীর গতিতে ঘুরে চলেছে। পাখপাখালির ডাক ঢাকা পড়ে যেত তাতে। ঠিক কী কারণে কারখানাটা বন্ধ হয়ে যায় তা জানি না। গ্রামের যেসব লোক কারখানায় কাজ করত তাদেরও কিছু জানানো হয়নি। জলের ধারে পৌঁছাতেই জায়গাটা চোখে পড়ল। কাল রাতের দিকে খানিক বৃষ্টি হয়েছিল। পুকুরের পাড়ে মসৃণ কাদার স্তর জমেছে। একটা বিশেষ জায়গায় সেই কাদা ঘেঁটে আছে। সেদিকে এগিয়ে যেতেই জমাট কাদার উপরে সাদা কিছুতে চোখ আটকে গেল আমার। নিচু হয়ে দেখতেই চিনতে পারলাম একটা আপেলের বীজের সাইজের দাঁত, নীলমণির দাঁত। সে মাটিতে এসে পড়ায় আঘাত লেগে সম্ভবত ভেঙে গেছে দাঁতটা। কিন্তু তাই যদি হয় তাহলে তার নাকে বা মুখে আরো আঘাত লাগার কথা। সেসবের তো কোনো চিহ্নই নেই। জায়গাটা আর একবার ভালো করে দেখে নিলাম। একটু দূরে মানুষের পায়ের ছাপ চোখে পড়ল বটে, কিন্তু সেটা সম্ভবত হরি কাকার। সকাল থেকে রোদ ওঠায় মাটি কিছুটা শুকিয়েছে। হঠাৎ একটা ব্যাপার চোখে পড়তে আমি থমকে গেলাম। ঘেঁটে থাকা কাদার একটা বিশেষ জায়গায় কাদার ঘেঁটে যাওয়াটা অস্থির নয়, যেন একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। এগিয়ে গিয়ে ভালো করে দেখতে মনে হলো নরম মাটির উপর দিয়ে আঙুলের চাপে আঁকা বাঁকা দাগ কেটেছে কেউ।
উত্তরটা ফুটে উঠল মাথায়। সাপ। জল বেয়ে একটা সাপ উঠে সেই কামড়েছে নীলমণিকে, আর তার বিষক্রিয়াতেই জ্ঞান হারিয়েছে সে। জিভের বেরিয়ে আসাটার সঙ্গে কোথায় যেন সাপের মিল আছে। তবে সাপে কামড়ালে মানুষের চামড়ার রং নীলচে হয়ে যায়। নীলমণির কিন্তু তেমন কিছু ঘটেনি। মাথাটা প্রশ্নের ভিড়ে গুলিয়ে যাচ্ছে। সরে এসে পুকুরের ধার ঘেঁষে হাঁটতে লাগলাম। হরিকাকার মুখে এই কারখানাটার কথা বেশ কয়েকবার শুনেছি। সার তৈরি হতো এখানে। স্থানীয় কৃষকদের নামমাত্র মূল্যে দেওয়া হতো সেই সার। এখন মৃত দৈত্যের শবদেহের মতো পড়ে আছে কারখানাটা। পাড় বরাবর হাঁটতে হাঁটতে সেটার কাছাকাছি পৌঁছে গেলাম আমি। মূল কাঠামোটা অন্তত 50 মিটার লম্বা, চওড়ায় তার 3 গুণ। এর ভিতরেই যন্ত্রপাতি বসিয়ে সার তৈরি করা হতো। এখন সামনের লোহার দরজাটা তালা দিয়ে বন্ধ। দরজার ফাঁকে চোখ রেখে আমি দেখার চেষ্টা করলাম। ভিতরের বড় হলটার দেওয়াল থেকে মাকড়সার জাল নেমে ছড়িয়ে পড়েছে চারিদিকে। দেওয়ালের একেবারে উপরের প্রান্তে কিছু ভাঙা জানলা আছে। সেগুলো থেকে সকালের আলোর রেখা আসছে। সেই আলোর মধ্যেই অসংখ্য ধূলিকণা উড়ে বেড়াচ্ছে। মুখ ঘুরিয়ে ফিরে আসতে যাচ্ছিলাম, ঠিক এমন সময় একটা শব্দ শুনে থেমে গেলাম। খুব ক্ষীণ, তাও একটা যান্ত্রিক শব্দ ভেসে আসছে ভিতর থেকে। সেই সঙ্গে একটা চেনা গন্ধ। এই গন্ধটা একটু আগে হরিকাকার ঘরে পেয়েছি। এখানে সেটা এলো কেমন করে? তাছাড়া কারখানা 6 মাস আগে বন্ধ হয়ে গেছে। যন্ত্রের আওয়াজ তো হওয়ার কথা নয়। মনের ভিতর জেদ চেপে গেল। যেভাবেই হোক ভিতরে ঢুকে দেখে আসতে হবে ব্যাপারটা কি। কিন্তু দরজায় তো তালা বন্ধ, ঢুকবো কি করে? আশপাশে ভালো করে তাকাতেই একটা উপায় মাথায় এলো আমার। কারখানার আবর্জনা নির্গমনের জন্য 2টো প্রায় আধ মানুষ সমান পাইপ করা হয়েছিল। সেটা মাটির তলা দিয়ে খাল অবধি অগ্রসর হয়েছে। তবে এখন সেই 2টো পাইপের একটা ভেঙে পুকুরের উপরেই ঝুঁকে পড়েছে। ভাঙা পাইপের গা ঘেঁষে অনেকটা দেওয়ালও ভেঙে গেছে। চাইলে সেখান দিয়ে ভিতরে ঢোকা যেতে পারে। শব্দটা এখনো ভেসে আসছে। কৌতূহল আমাকে টেনে নিয়ে চলল। মিনিটখানেক কসরতের পরে সেই ফাঁক দিয়ে ভিতরে এসে দাঁড়ালাম। ভিতরের বাতাস গুমোট, জমের গন্ধে ভরে আছে চতুর্দিক। শক্ত মেঝের উপর আমার পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে বারবার। সমস্ত জায়গাটা ঘুরে দেখতে একটা গোটা দিন লেগে যাবে। খেয়াল করে দেখলাম শব্দটা আসছে হলের আর একটু ভিতরের দিক থেকে। সেদিকেই এগিয়ে গেলাম। এক সময়ে এই জায়গাটায় একটা বড় যন্ত্র জাতীয় কিছু বসানো ছিল। মেঝেতে লম্বা কালচে দাগ হয়ে আছে। কয়েক সেকেন্ড সেখানে দাঁড়িয়ে থেকে শোনার চেষ্টা করলাম। না, কোনো সন্দেহ নেই, আওয়াজটা আসছে নিচের দিক থেকে। তাহলে কি কারখানার একটা আন্ডারগ্রাউন্ড চেম্বার আছে? সেটা অবশ্য আশ্চর্যের কিছু নয়, কিন্তু এখনো সেখান থেকে আওয়াজ আসছে কি করে? কেউ আছে নিচে? মেঝের কাছে মুখ এনে একটু জোরেই চিৎকার করলাম। গলার স্বর
প্রতিধ্বনিত হলো কয়েকবার, উত্তর এলো না। তবে কয়েক সেকেন্ডের মধ্যে যান্ত্রিক আওয়াজটা থেমে গেল। উঠে দাঁড়ালাম। শব্দটা যে আমার গলা শুনেই থেমেছে তাতে সন্দেহ নেই। অর্থাৎ নিচে মানুষ আছে। তাহলে কি উপরের কাজ বন্ধ হয়ে গেলেও নিচে এখনো কাজ হয় এখানে? ফিরতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম। যে ফাঁকটা দিয়ে আমি ঢুকেছিলাম তার ঠিক মুখটায় একটা মাঝবয়সী পাগলাটে লোক দাঁড়িয়ে আছে। মনে হলো অনেকক্ষণ থেকে ওখানেই দাঁড়িয়ে লক্ষ্য করছে আমাকে। চোখে চোখ পড়তেই পালানোর চেষ্টা করেছিল লোকটা। আমি প্রায় দৌড়ে গিয়ে তাকে ধরে ফেললাম। এই এই কে তুমি? কি করছিলে এখানে? মিনমিন সুরে কিছু একটা উত্তর দেওয়ার চেষ্টা করল লোকটা। তারপর আমার কথার উত্তর না দিয়ে ভয়ার্ত চোখে তাকিয়ে থাকলো ভাঙা পাইপটার দিকে। জানি না কেন মন বলল কাল রাতের ঘটনার ব্যাপারে কিছু একটা জানে লোকটা। জিজ্ঞেস করলাম, কাল রাতে এখানে ছিলে তুমি? উপরে নিচে মাথা দোলালো সে। কি দেখেছিলে? সাপেই যদি কামড়ে থাকে তাহলে নীলমণি নিজের জামা কাপড় ছিঁড়ল কেন? দাঁতটাই বা ভাঙল কি করে? লোকটা স্থির চোখে চেয়ে থাকলো আমার দিকে। আমার হাতের জোর আলগা হয়ে এসেছিল। সেই সুযোগে হাত ছাড়িয়ে এক দৌড়ে পালিয়ে গেল। আমি তার পিছু ধাওয়া করে গেলাম বটে, কিন্তু সে জঙ্গলের মধ্যে ঢুকে কিছু দূর এগোনোর পরেই আর দেখতে পেলাম না তাকে। আশ্চর্য, লোকটা উবে গেল নাকি? থ হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। ফিরে আসতে যাব এমন সময় আবার শুরু হলো যান্ত্রিক শব্দটা। এবার সেটা ভেসে এসেছে জঙ্গলের ভিতরের দিক থেকে। কয়েক পা এগোতেই থমকে দাঁড়িয়ে গেলাম। জংলি গাছের ফাঁক দিয়ে একটা ফুট চারেকের গর্ত চোখে পড়ছে, ঠিক যেন একটা সুড়ঙ্গ। এর ভিতরেই তাহলে গিয়ে ঢুকেছে লোকটা। কিন্তু কি আছে ওখানে? সেই চেম্বারে ঢোকার দরজা, অর্থাৎ মাটির নিচের যন্ত্রটা এই লোকটাই চালায়। কিন্তু কেন? গর্তের কাছে গিয়ে একটু খতিয়ে দেখে আমি ফিরে এলাম। লোকটার চোখ মুখ সুবিধের নয়। সে যতক্ষণ আছে ততক্ষণ ভিতরে যাওয়া উচিত হবে না। বিকেলের দিকে এসে আর একবার দেখা যাবে না। ঢিমে তালে বয়ে চলা পুকুরের জলের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইলাম। জানি না কেন মন বলল সাপ নয়, কাল রাতে এখানে অন্য কিছু ঘটেছে, যার সব উত্তর লুকিয়ে আছে ওই মাটির নিচের চেম্বারে। ঘন্টা দুয়েক পরে হরি কাকার ঘরের কাছে পৌঁছাতে দেখলাম ওর মুখে হাসি ফুটেছে। ব্যাপারটা খানিক আন্দাজ করেছিলাম। নিজেই বললেন, ও বড় বড় নিঃশ্বাস পড়ছে বাবু, গা গরম হচ্ছে আগের থেকে। বুঝলাম নীলমণির স্বাস্থ্য ফিরছে ধীরে ধীরে। খবরটা শুনে খুশি হলাম। একবার জ্ঞান ফিরলে তার থেকেই জেনে নেওয়া যাবে কাল রাতের ঘটনা। নিজে গিয়ে একবার দেখেও এলাম মেয়েটাকে। সত্যি সকালের চেয়ে বেশ কিছুটা উষ্ণতা বেড়েছে। হার্টবিটও আগের চেয়ে বেশি। এক্ষুনি স্ক্যান করার দরকার হবে না। তবে মুখ চোখের রং ফেরেনি এখনো। জিভ বেরোনোর ব্যাপারটা এখন আগের থেকে বেশি হচ্ছে। খাটের আশেপাশে এখন স্থানীয় কিছু মহিলা বসে আছেন। তাদের জিজ্ঞেস করতে জানলাম মেয়ের শরীরের কোথাও কোনো সাপের কামড়ের দাগ নেই। পাড়ার লোকজন জড়ো হয়েছে বলেই তড়িঘড়ি সেখান থেকে বেরিয়ে এলাম। হরিকাকার সঙ্গে এসে বসলাম ভিতরের ঘরে।
জামা কাপড় পাল্টে সুস্থ হয়ে ঘরে এসে বসতে দেখি কাকা আমার জন্য এক গাদা খাবার সাজিয়ে এনেছেন। আমি একটু বিরক্ত হয়েই বললাম, এসব না হলেও চলতো, আগে নীলার শরীরটা ঠিক হোক। হয়ে যাবে বাবু, বিপদ সব কেটে গেছে। আমার মন কিন্তু তা বলছে না। যাই হোক, আমার আর তাকে আশাহত করতে ইচ্ছা করল না। বললাম, আপনাদের কারখানাটা আবার চালু হয়েছে নাকি? না তো, সেই কবে বন্ধ হয়ে গেছে। পরের তথ্যটা ইচ্ছা করেই দিলাম না। তা হঠাৎ বন্ধ হয়ে গেল কেন বলুন তো? কি সব ঝামেলা হয়েছিল শুনেছিলাম। কিরকম ঝামেলা? কিছু একটা ভেবে নেন হরি কাকা, তারপর বলেন, আমাকে কেউ কিছু ভেঙে বলতে চায় না, তবে এই গ্রাম থেকে যারা ওখানে কাজ করতে গেছিল তাদের অনেকে মারা গেছিল, প্রায় 11-12 জন। বলেন কি? কি করে? সেইটাই তো কথা। কারখানার তরফ থেকে শুধু বলেছিল দম বন্ধ হয়ে মরে গেছে, তাদের বডি কাউকে দেখতে দেয়নি। বডি দেখতে দেয়নি? হ্যাঁ, এলাকার লোক বলছিল রাতের অন্ধকারে গাড়ি নিয়ে এসে এইসব বডি ওরা পাচার করে দিত। সেই গাড়ির সঙ্গে বন্দুক হাতে কালো কাপড় পরা একদল লোক থাকতো, কেউ কাছে গেলেই ভাগিয়ে দিত। আমি একটু চিন্তায় পড়লাম। সারের কারখানায় বন্দুকধারী লোক? হরি কাকা এবার নিজের ঘাড়ে হাত বুলিয়ে বললেন, কারখানাটা যেখানে হয়েছে সেই জায়গাটা এমনিতেই ভালো নয়। একবার ওখানে আলো দেখা গেছিল, ভয়ঙ্কর আলো। আলো মানে আলেয়া? না বাবু, বিরাট, আগুনের মতো। লোকে ভেবেছিল জঙ্গলের ভিতরে আগুন লেগেছে হয়তো। কাছে যেতে দেখে মাটির উপরে একটা বিরাট বড় গর্ত। কাগজে তো খবরও বেরিয়েছিল। তার কদিন পরেই ওখানে কারখানা তৈরি হলো। আমি চিন্তায় ডুবে গেলাম। মন বলছে সারের কারখানাটা একটা ধাপ্পা, তার নিচে অন্য কিছু হতো এখানে, এবং গ্রামের লোককে সেই কাজেই ব্যবহার করা হতো। তাদের আর বাঁচানো যেত না। আগুনের মতো আলোটা ঠিক কি হতে পারে? উল্কা জাতীয় কিছু? সেটা থেকেই তৈরি হয় তাহলে গর্ত। কিন্তু গর্ত তৈরি করেছে মানে প্রকাণ্ড সাইজ হবে তার। নীলাকে কি সাপে কেটেছে বাবু? বুঝলাম প্রশ্নটা অনেকক্ষণ থেকেই করার চেষ্টা করছেন তিনি। মাথা তুলে বললাম, মনে তো তাই হচ্ছে, শুধু জিভের ব্যাপারটাই। আচ্ছা, কারখানার পাশে একটা লোককে দেখলাম একটু খ্যাপাটে গোছে, চেনেন নাকি? ও নুনে পাগলা, ওই কারখানাতেই কাজ করতো। ও ছেলেটা তো একদিন খবর এলো কাজ করতে করতেই নাকি ওর ছেলেটা দম বন্ধ হয়ে মরেছে। তারপর থেকে সারা দুপুর কারখানার আশেপাশে ঘুরঘুর করে। বিকালে গ্রামের লোক বাড়ি দিয়ে আসে। মাথাটা একদম গেছে। কিন্তু ও নিজেও তো কাজ করতো ওখানে, ছেলে কি করে মারা গেল বুঝতে পারলো না। বলে ওর ছেলেকে নাকি সাপে কেটেছে। সাপে? আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। নুনের ছেলেকে যে সাপে কেটেছিল সেই কি তবে নীলাকে কামড়েছে? সত্যি কি সাপের কথা বলছিল নুনে, নাকি অন্য কিছু? এমন কিছু যা সাপের মতো দেখতে? হরি কাকার দিকে ফিরে বললাম, যদি কিছু মনে না করেন তাহলে একটা প্রস্তাব আছে আমার। কি বলুন তো? আজ রাতে আমি আপনার ঘরেই থাকব।
ভেবেছিলাম একটু আপত্তি করবেন হরি কাকা, কিন্তু দেখলাম তিনি বেশ খুশি মনেই রাজি হয়ে গেলেন। আরো আধ ঘন্টা আমার সঙ্গে গল্প করে আবার মেয়ের কাছে চলে গেলেন তিনি। আমার মাথার মধ্যে চিন্তা ভাবনাগুলো ঘুরে বেড়াতে লাগলো ক্রমাগত। নীলার জিভটা কালো হয়ে গেল কি করে? কাল রাতে সে পুকুরের ধারে ঠিক কি করছিল? কেন নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলল সে? ফোনে যেটুকু নেটওয়ার্ক ছিল তাতে ইন্টারনেটে খোঁজ খবর করলাম। আগুনের গোলার ব্যাপারটা যতদূর মনে হচ্ছে উল্কাই, তবে হরি কাকার বয়ান অনুযায়ী সেটা যত বড় আকৃতির ছিল সেই তুলনায় প্রায় কোনো হইচই হয়নি। তবে সেটাকে ঘিরে কারখানা তৈরি হয়েছে মানে সেটা স্বাভাবিক কোনো উল্কা ছিল না। গোটা বিকেল এই নিয়ে ভাবতে আমার মনের কৌতূহলটা একটা অদম্য অস্থিরতায় বদলে গেল। মনকে শান্ত করতে পারলাম না কিছুতেই। ওই কারখানাটা আমাকে পরিত্যক্ত মৃত্যুপুরীর মতো টানছে। কাউকে না বলে একটা লাঠি হাতে নিয়ে অন্ধকারের মধ্যেই পেরিয়ে পড়লাম। কারখানাটার কাছে যখন এসে দাঁড়ালাম তখন সন্ধে পার হয়ে গেছে। সকালে নুনে জঙ্গলের যে জায়গাটায় গিয়ে ঢুকেছিল সেখানটা এখন এগিয়ে আসা গাছের ডালপালায় ঢেকে আছে। সেগুলো কাটিয়ে খানিক এগোতেই গর্তটা দেখতে পেলাম। এখন তার ভিতরটা গাঢ় অন্ধকারে ঢেকে আছে। আপাতত নুনের এখানে থাকার কথা নয়। মোবাইলের আলোটা জ্বেলে নিলাম। এর ভিতর দিয়েই নিচে যাবার কোনো পথ আছে। গর্তটা ভালো করে দেখে বুঝলাম সেটা হাত দিয়ে খুঁড়ে বানানো। কারখানা উঠে যাওয়ার পর মাটি দিয়ে সুড়ঙ্গটা বুঝে দেওয়া হয়। মাটি খুঁড়ে নুনে নিজেই বানিয়েছে সেটা। পায়ের নিচের মাটি নরম। কোনো রকমে ফ্ল্যাশ লাইটের ভরসায় কয়েক পা এগোতেই আমি থমকে গেলাম। সামনে আর পথ নেই বটে, কিন্তু পায়ের কাছে একটা সুড়ঙ্গ নেমে গেছে। সেটার ভিতর আলো ফেলতেই বুঝলাম একটা হল ঘরের ভিতরে গিয়ে পড়েছে আলোটা। অর্থাৎ এই সেই মাটির নিচের চেম্বার। কয়েক সেকেন্ড অপেক্ষা করলাম। ভিতরে নামা কি ঠিক হবে? অন্য কিছু না হোক পোকামাকড় বা সাপখোপ তো থাকতেই পারে, কিন্তু উত্তর ছাড়া ফিরে গেলে আমার ঘুম হবে না। তাছাড়া নুনে তো এখানে আসে। মাটির উপরে কোমর খসে আমি ঢুকে এলাম সুড়ঙ্গ দিয়ে, এবং আসতেই অবাক হয়ে গেলাম। জায়গাটাকে ঘর না বলে একটা বড়সড় চেহারার ল্যাবরেটরি বলা চলে। তার একেবারে মাঝখানে একটা পালঙ্ক সাইজের সিমেন্টের বেদি করা আছে। তার উপর ভারী অদ্ভুত ধরনের একটা যন্ত্র, অনেকটা কপি কলের মতো। মাঝখানে একটা বিরাট বড় চাকা। তাহলে এটাকে ধরেই খোঁড়াতে থাকে নুনে। কিন্তু কেন? ঘরের চারিদিকের দেওয়ালের মধ্যে সারি সারি কাচের বাক্স খালি পড়ে আছে। বুঝলাম একসময় এই জায়গাটায় কোনো গোপন গবেষণা চলত। বেদির ভিতর একবার উঁকি দিতেই গা ছমছম করে উঠল। ভিতরটা একটা অতল কুয়োর মতো দেখাচ্ছে। কপি কলটা তার ভিতরে নেমে গেছে। পিছিয়ে এলাম, আর সঙ্গে সঙ্গে চোখে পড়ল ঘরের একদিকের কোণে অনেকটা কালচে ধুলো জমা হয়ে আছে, সম্ভবত ছাই।
সেদিকে এগিয়ে গেলাম। দুহাতে ধুলোর পরত খানিকটা সরাতে পরিষ্কার হলো ব্যাপারটা। এই ল্যাব ছেড়ে যাওয়ার আগে এখানকার যাবতীয় কাগজপত্র ফাইল জমা করে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তবে সব পড়েনি। সম্ভবত বদ্ধ জায়গা বলেই অক্সিজেনের অভাবে আধপোড়া হয়ে রয়ে গেছে। একটা আধপোড়া ফাইল হাতে তুলে নিলাম। প্রথম পাতার উপরে বড় বড় অক্ষরে লেখা এক্সপেরিমেন্ট 9 ফেইল্ড। আলোটা কোলের উপর রেখে আমি মাটিতেই বসে পড়লাম। দ্বিতীয় পাতায় এক্সপেরিমেন্টের সাবজেক্টের একটা ছবি দেওয়া আছে। সম্ভবত এ গ্রামেরই কোনো লোক। লেখাগুলোর অনেকটাই জ্বলে গেছে, তাও কোনো কোনো জায়গা কষ্ট করে পড়ে নেওয়া যায়। সেগুলো পড়তে পড়তে আমার হাত কেঁপে উঠল। মাথার ভিতরের সমস্ত শিরাগুলো যেন একসঙ্গে ছিন্ন ভিন্ন হয়ে গেল। যে উল্কাপিণ্ড এই গ্রামে এসে পড়েছিল তাতেই তৈরি হয় গর্তটা। পরীক্ষা করে বিজ্ঞানীরা বুঝতে পারেন গর্তের ভিতর এলিয়েন লাইফ ফর্মের নিশ্চিত অস্তিত্ব আছে। তারপরেই এখানে কারখানা করার অছিলায় গবেষণা শুরু হয়। কিন্তু যে লাইফ ফর্ম গর্তের নিচে এসে পড়ে সে পৃথিবীর তাপমাত্রায় তরল। পরীক্ষা করে দেখা যায় তারা প্যারাসাইট প্রজাতির। তবে একটি বিশেষ ক্ষমতা আছে সেই প্যারাসাইটদের। তারা জীবিত প্রাণীর শরীরের কোষকে নকল করতে পারে। চূড়ান্ত নিরাপত্তার ঘেরাটোপে গবেষণা শুরু হয়। কপিকল দিয়ে নিচ থেকে তুলে আনা হয় সেই ভিনগ্রহী প্রাণের এক একটিকে। কিন্তু মানুষের শরীরের ভিতর প্রবেশ করতেই তারা অস্থির আচরণ করতে থাকে। মানুষের শরীর জটিল, তাকে নকল করতে তারা শেখেনি। কোনো সাবজেক্ট নিজেই নিজের জিভ কামড়ে ছিঁড়ে ফেলে, কেউ চোখ উপড়ে নেয়, কেউ দৌড়ে গিয়ে ঝাঁপ দেয় কপিকলের ভিতরের অন্ধকারে। পরীক্ষা চালাতে চালাতে বিজ্ঞানীরা হতাশ হয়ে পড়েন। তারা বোঝেন এই প্যারাসাইটদের মস্তিষ্ক পরিণত নয়, এদের পক্ষে মানুষকে নকল করা সম্ভব নয়। তারা বাকি লাইফ ফর্ম স্যাম্পল সংগ্রহ করে এখানের পাত্তাড়ি গুটিয়ে চলে যান। সুড়ঙ্গের ফাঁকটা থেকে একটা ফাঁপা আওয়াজ ভেসে আসছে, পায়ের শব্দ। নুনে পাগলা এসে দাঁড়িয়েছে সেখানে। আমি আলোটা নিভিয়ে দিলাম। হলঘরটা এতই বড় যে আমাকে খেয়াল করেনি সে। চোখে কিছুই দেখতে পেলাম না, তাও মনে হলো সে একটু একটু করে এগিয়ে আসছে গোল চাকাটার দিকে। একটা কেঁচ কেঁচ আওয়াজ আসছে। বুঝলাম চাকাটাকে ঘোরাতে শুরু করেছে নুনে। তার ছেলে হয়তো ঝাঁপ দিয়েছিল ওই অন্ধকারের ভিতর। আজও তাকে তুলে আনার চেষ্টা চালাচ্ছে সে। এই এলিয়েন লাইফ ফর্মই তাহলে আক্রমণ করেছিল নীলাকে। আজ সকালে মাটির উপরে যে আঁকা বাঁকা দাগটা দেখেছিলাম সেটা প্রথমে সাপের বলেই মনে হয়েছিল, কিন্তু এখন মনের ভিতর আবার ছবিটা ফুটিয়ে তুলতে একটা অসঙ্গতি চোখে পড়ল আমার। সাপের শরীর মসৃণ, অথচ দাগের ধারগুলো দুপাশে বেশ কিছুটা ছড়িয়ে ছিটিয়ে ছিল। যেন সাপ নয়, খানিকটা জল উঠে এসেছিল পুকুরের ভিতর থেকে। কিন্তু জল স্বেচ্ছায় উপরের দিকে উঠবে কেমন করে? উত্তরটা নিজেই এসে ধরা দিল আমায়। কিছু একটা ভুল হয়েছিল বিজ্ঞানীদের। মাটির সঙ্গে মিশে একটা লিকুইড লাইফ ফর্ম হয়তো তখনও থেকে গেছিল এই কুয়োর ভিতর।
নুনে পাগলার দীর্ঘদিন চাকা ঘোরানোর ফলে সেই উঠে এসেছে পাইপ বেয়ে, তারপর বড় পাইপ দিয়ে গিয়ে পড়েছে পুকুরের জলে। কাল রাতে সেই আক্রমণ করে নীলাকে, তার শরীরে প্রবেশ করে। এই আগ্রাসী তরলকে শরীর থেকে আলাদা করতে গিয়েই নিজের জামা ছিঁড়ে ফেলে নীলা। মুখ দিয়ে শরীরে প্রবেশের সময় বাধা দেওয়াতে একটা দাঁত ভেঙে যায়। এবং আমার সন্দেহ যদি সত্যি হয়, তাহলে এই বিশেষ প্রাণীটি তার প্রজাতির বাকিদের থেকে বেশি ধূর্ত। সে নীলার শরীরকে নিংড়ে খেয়ে তাকে নকল করতে পেরেছে। নীলার কেবল খোলসটা রয়ে গেছে। ঘড়ির কাঁটা রাত 11টা ছোঁয়ার আগেই হরিকাকার দরজায় পৌঁছে গেলাম আমি। এর মধ্যে নীলার শরীরের আরও কিছুটা উন্নতি হয়েছে। মুখে একটু একটু করে লাল রং ফিরতে শুরু করেছে। এর মধ্যে তার হাতের আঙুলও কেঁপে উঠেছে কয়েকবার। হরিকাকার ঘরের জানলা দিয়ে একখণ্ড আকাশ দেখা যায়। ঘরের আলো নিভে যেতে সেদিকে তাকিয়েই বসে রইলাম আমি। এই মুহূর্তে বাইরে ঝিঝির ডাক কানে আসছে, আর থেকে থেকে নীলার মুখ থেকে সেই জিভের শব্দটা শুনলেই একটা চাপা অস্থিরতা ঘিরে ধরছে আমাকে। মিনিট খানেক হলেও ঘুমিয়ে পড়েছে হরিকাকা। আমার কিন্তু ঘুম আসছে না। একরাশ বিক্ষিপ্ত চিন্তা ভাবনা ভিড় করছে মাথায়। চেয়ার ছেড়ে উঠে পড়লাম আমি। ধীরে ধীরে এসে দাঁড়ালাম নীলার বিছানার ঠিক পাশে। মৃদু শব্দ করে বেরিয়ে এসেছে তার জিভটা। পকেট থেকে টর্চ বের করে সেটার উপর আলো ফেললাম আমি। সঙ্গে সঙ্গে একটা জিনিস চোখে পড়ল। নীলার জিভের রং এখনো আগের মতোই কালচে হয়ে রয়েছে। কেবল তার ঠিক ডগায় একটা নীলচে বিন্দু ফুটে উঠেছে, যেন নীল জেল কালিতে কেউ দাগ দিয়েছে সেখানে। আমি নিচু হয়ে জিনিসটা ভালো করে দেখতে যাচ্ছিলাম, এমন সময় জিভটা ভিতরে ঢুকে গেল। আজ সকালেও খেয়াল করিনি দাগটা। সরে এলাম। হরিকাকা মেঝেতে শুয়ে আছেন, গভীর ঘুমে ঢলে পড়েছেন এতক্ষণে। আমার মাথায় ভাবনার স্রোত উঠেছে। সেগুলো শান্ত করতেই ঘরময় পায়চারি শুরু করলাম। যদি সত্যি কোনো লিকুইড লাইফ ফর্ম নীলাকে কাল রাতে আক্রমণ করে থাকে, তার শরীরের দখল নিয়ে থাকে, তাহলে তার একটা উদ্দেশ্য আছে, এবং সে উদ্দেশ্য ভারী সহজ। আবার শব্দ করে বেরিয়ে এসেছে নীলার জিভ। আমি পায়চারি করতে করতে স্তম্ভিত চোখে দেখলাম নীলার জিভ এখন আর কেবল স্থির হয়ে নেই, একটা বিশেষ প্যাটার্নে নড়ছে সেটা। হ্যাঁ, কোনো ভুল নেই। আমার পায়চারির সঙ্গে সঙ্গেই যেন আমাকে নকল করে দুপাশে দুলছে সে, ঠিক যেন দুটো চোখের মনি ফলো করছে আমাকে। আমার বুকের ভিতর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এক এক করে উত্তরগুলো ফুটে উঠতে লাগলো চোখের সামনে। নীলার শরীরের ভিতরে যে প্রাণীটা আছে, সে নিজের তরল শরীরকে অভিযোজিত করে অবিকল অনুরূপ অঙ্গ প্রত্যঙ্গ গঠন করেছে। কেবল মানুষের শরীরকে এখনো ভালো করে চিনতে শেখেনি সে, তাই জীবকে সে ব্যবহার করে চোখের মতো। এখনো পরিণত মস্তিষ্ক তৈরি হয়নি তার। তবে যেভাবে নীলার শরীরের রং ফিরছে,
সেটা হতে আর বেশি দেরি নেই। কয়েক সেকেন্ড ইতস্তত করলাম আমি। হরি কাকাকে ডাকা ঠিক হবে না, যা করার এক্ষুনি করতে হবে। ধীরে ধীরে আমি এগিয়ে গেলাম নীলার দিকে। হাতটা তুলে ধরলাম তার মুখের কাছে। তার মুখটা এখন বন্ধ, বুকের ওঠা নামা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। দুটো স্থির চোখ মেলে আমার দিকে চেয়ে আছে নীলা। সে চোখে প্রাণের কোনো চিহ্ন নেই। আমি তার পাশে বসতেই জিভটা বেরিয়ে এলো মুখের ভিতর থেকে। ডগাটা খানিকটা উঠে তীক্ষ্ণ হয়ে থাকলো আমার দিকে। নীল বিন্দুটা এখন আগের থেকে বড় হয়েছে কিছুটা। ধীরে ধীরে উঠে বসল সে। হাতের আঙুলগুলো সচল হয়ে উঠল কিছুক্ষণের জন্য। তারপর বিছানা পেরিয়ে নেমে এলো মাটিতে, তবে দু পায়ে নয়, বুকে হেঁটে। পায়ের ব্যবহার এখনো শেখেনি প্রাণীটা। দরজাটা ভেজানো ছিল, সেটা দিয়ে বুকে হেঁটে বেরিয়ে গেল বাইরে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। সেই পুরনো গন্ধটা বেড়ে উঠেছে এখন। সেটা ক্রমশ আচ্ছন্ন করছে আমাকে। তার পিছু নিতে চেয়েও আমি পারলাম না। মাথাটা অবশ হয়ে আসছে। বুকে হাঁটার শব্দ মিলিয়ে আসছে দূরে। চোখ যখন খুলল তখন সকাল হয়েছে। চারপাশে তাকিয়ে আমি কাউকে দেখতে পেলাম না। নিজের ঘরে শুয়ে আছে। দ্রুত উঠে পড়লাম। বাইরে বেরোতেই হরি কাকাকে চোখে পড়ল। তার কোলে শুয়ে আছে নীলা। চোখ দুটো বন্ধ, মুখের রং স্বাভাবিক। ঘুমাচ্ছে কি? এই যে বাবু, আমি একটু শহরে যাব। মেয়েটার কি হয়েছে ওর? চোখে দেখতে পাচ্ছে না বাবু, মনে হয় মাথায় চোট লেগেই। আমি জানি নীলার মাথায় কোনো চোট লাগেনি। আমি জানি হরি কাকার কাঁধে যে শুয়ে আছে সে নীলা নয়। ঘরের পাশ দিয়ে একদল লোক হন্তদন্ত হয়ে ছুটে গেল জঙ্গলের দিকে। আমি সেদিকে চেয়ে কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম, কি হয়েছে এদের? নুনেটা মরেছে, নিজের চোখ উপড়ে ফেলেছে পাগলটা। একেবারে রক্তারক্তি করেন। নিজের চোখ? আমি কথাটা বলতে গিয়েও থেমে গেলাম। কাল রাতে প্রাণীটা ঘর থেকে বেরিয়ে গেছিল। প্রাণীটার মস্তিষ্ক এখন পরিণত। যারা তার অস্তিত্বের কথা জানে তাদেরকেই শেষ করতে চায় সে। তুমি আসবে আমাদের সঙ্গে? আচমকাই চোখ খুলে বলে নীলা। খুব অল্প ঠোঁট নেড়ে কথাগুলো বলছে সে। তার চোখ দুটো ঘোলাটে হয়ে আছে। না না, তোমরা যাও। আচ্ছা, আবার দেখা হবে কিন্তু। আমি মাথা নাড়লাম। হরি কাকা এগোতে এগোতে বললেন, আপনি এখানেই থাকুন বাবু, আমরা বিকেল বিকেল ফিরে পড়ব। আমি ঢুকে এলাম ঘরের ভিতরে। বাইরের দরজাটা বন্ধ করে দিলাম। ধীরে ধীরে নিজের ঘরে এসে টেবিলের ড্রয়ার খুলে ফেললাম। ভিতরে যে জিনিসটা রেখেছিলাম সেটা এখনো আগের মতোই আছে। কাল রাতে জ্ঞান হারানোর পর আজ ভোর রাতে ঘুম ভেঙেছিল আমার। নীলা তখন ঘুমিয়েছিল।
তার মুখ থেকে ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম জিনিসটা, জিভ। মানুষকে ভয় দেখানোর দুটো রাস্তা, এক ইনফরমেশন, দুই ইনফরমেশন। গুলিয়ে গেল তাই তো? ধরুন ইনফরমেশন এক, আমার উল্টো দিকের মানুষটাকে চোখের পাতা ফেলতে দেখলাম। ইনফরমেশন দুই, আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি। আমাদের মেম্বার হওয়ার জন্য বিশেষ ধন্যবাদ সৌম্যজিৎ বিশ্বাস, দেবমাল্য ঘোষ, দেবাদ্রি চ্যাটার্জি এবং বং টিচার্সকে। শুনছিলেন মিডনাইট হরার স্টেশনের গল্প জিভ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।